সুধী শ্রোতা বন্ধুরা, তিয়াশার গল্পের বৈঠকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি শক্তিপদ রাজগুরুর লেখা ভূতের পাল্লায় গল্পটি পাঠ করে শোনাচ্ছি। শুরু করছি আজকের নিবেদন, ভূতের পাল্লায়। অনুগ্রহ করে গল্পটা সম্পূর্ণটা শুনবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। বন পাহাড়ে ঘোরা আমাকে যেন নেশার মতন পেয়ে বসেছিল, তাই দিশাহীন হয়ে বের হয়ে পড়তাম। ভারতের বহু অরণ্যে মায়ের দুর্গম সুন্দরবনের গভীরে নৌকাতেই কাঠুরিয়াদের সাথে বেশ কিছুদিন বাসও করেছি। এইসব যাত্রায় মাত্র সমীরই আমার সঙ্গী হয়েছে। অন্য বন্ধুরা বিপদসংকুল এই অরণ্য জীবনের সাথী হতে চায় না। সেবার সারান্দা অরণ্যে যাচ্ছি। গভীর গহন অরণ্য, আর ৭০০ পাহাড়ের দেশ সারান্দা। বিস্তীর্ণ বনাঞ্চল, পাহাড়গুলোয় রয়েছে দামি আয়রন, নিকেল, তামা। আর প্রবাদ আছে এখানে নাকি কোনো পাহাড়ের সোনার সন্ধানও পেয়েছেন তখনকার ইংরেজরা। তার প্রমাণ হিসেবে এখানে নদীর বালিতে নাকি সোনার কণাও পাওয়া যায়। আর আছে হাতির দল, বাইসানের পাল, হরিণ সম্ভার তো রয়েছে। বনের প্রায় ২৫ কিলোমিটার ভিতরে রয়েছে বন বিভাগের অফিস। ওখানেই রয়েছে দু একটা বাংলো। সেই থলকাবাদ বনাঞ্চলেই আমাদের যাত্রা। বাইরের শহর থেকে ৭ দিনের মতো চাল, ডাল, আটা, নুন, তেল, আলু, পেঁয়াজ, দেশলাই, মোমবাতি প্রভৃতি যা যা সংসারের লাগে সবই তুলে আমরা নিয়ে যাচ্ছি। কারণ ওই গভীর অরণ্যে হাট বাজার নেই। সব রসদ তুলে যাত্রা শুরু হলো বন পাহাড়ের পথে। গভীর অরণ্য, বিশাল গাছগুলোর গুড়িতে শ্যাওলা জমেছে। সূর্যের আলো ঢোকে না, পাতা পড়ে রাস্তায় ঢেকে গেছে। গাছপালার ডাল ভেঙে পড়ে আছে। সমীর বলে, এ কোথায় এলাম রে? আমি বলি, বন পাহাড়ের দেশে এসে বন দেখবি না, তাই কি হয়? বেশ আতঙ্কময় পরিবেশ। বন চলেছে চড়াইয়ের পথে। আর্তনাদ করে সেও যেন তারা খাওয়া জানোয়ারের মতোই চলেছে। বেশ খানিক পাহাড় চড়াই উতরাই পার হয়ে আমরা একটু ফাঁকা জায়গায় এসেছি। জায়গাটা বেশ সমতল, উপত্যকার মতো। চারিদিকে গভীর বনে ঢাকা পাহাড়ের প্রহারা। এইটাই থলকাবাদ। ওদিকটাতে বনবসতি। কিছু ছড়ানো ছিটানো প্রাচীন শাল গাছের নিচে আদিবাসীদের বসতি। একটা নদী ওই রহস্যাবৃত বন পাহাড়ের বুক চিরে বের হয়ে এসেছে। নদীতে বালি বেশি, সামান্য জলধারা বয়ে চলেছে। পাথরে ঘা খেয়ে চঞ্চল গতিতে ছুটছে, মৃদু শব্দ তুলে। ড্রাইভার এদেশীয় লোক। এই বনে এসে মাঝে মাঝে ছুটি নিয়ে আসে। সেই বলে, সবজি, এই সোনা নদী, এর বালিতে সোনার কণা খুঁজে আদিবাসীরা। এই বনে কোথাও নাকি সোনার পাহাড়ও আছে। সাহেবরা এখানে সোনার কারখানা গড়ার জন্যই এসেছিলেন। ওদিকে একটা বাংলো, দেখে মনে হয় ইংরেজ আমলেই তৈরি। সমীর বলে, এই যে সাহেবী বাংলো রে। এখন তো সাহেব নেই, চল দেখি কি ব্যবস্থা ওর মধ্যে আছে। ড্রাইভার বলে, এখানেই থাকবেন নাকি? বনবাংলো তো ওদিকে, ফরেস্ট কলোনিতে। এখানের পরিবেশটা বেশ মনোরম। একটা ছোট পাহাড়ের মাথায় সমতল ভূমিতে বাংলো। নিচ থেকে একটা মোরাম ঢালা পথ পাহাড়ের গায়ে পাক দিয়ে দিয়ে উপরে উঠেছে। সেই সোনা নদীটা পাহাড়ের গায়ে পাক খেয়ে খেয়ে বের হয়েছে। নদীর উপর একটা কাঠের ব্রিজও আছে। পাহাড়ের চারিদিকে কলকে ফুলের বন। হলুদ ফুলে পথটা ঢেকে আছে। স্তব্ধতার মাঝে নদীর জলের শব্দ আর পাখিদের ডাক শোনা যায়। আমি বলি, চল না, যদি ওখানে ঠাঁই পাই। সুন্দর পরিবেশ। ড্রাইভার আর কথা বলে না, গাড়ি নিয়ে উপরের বাংলোর দিকে যেতে থাকে। ঘুরপাক খেয়ে পথটা পাহাড়ের উপর বাংলোর কাছে এসে থামল। এককালে বাংলোর সামনে সুন্দর বাগান ছিল, সেটা বোঝা যায়।
এখন সেই বাগানের চিহ্ন হিসেবে দু চারটি ফুলের গাছ এখনো দাঁড়িয়ে আছে, আর বাকি জায়গাটা আগাছায় ভরে গেছে। তবু বাংলোটা ঠিকঠাকই আছে। দেখে মনে হয় লোকজনের যাতায়াত বেশি হয় না। চারিদিকে স্তব্ধতা, কেউ আশেপাশে নেই। দরজায় তালা। হাঁক পাড়ি, চৌকিদার, চৌকিদার। কোনো সাড়া নেই। গাড়ি থেকে নেমে ওই আগাছার মধ্যে দিয়ে বারান্দায় গিয়ে উঠি। বারান্দাটা বেশ সাফ সুতরো। চৌকিদারকে আবার হাঁক দিই। হঠাৎ ঝোপের দিক থেকে একটা লোক দাঁড়ায়। ওদিকে কি যেন করছিল সে। লোকটাকে দেখে চমকে উঠি। ওর মুখের একদিকটা যেন খোবলানো, একটা চোখ স্থির, বাঁ হাতটা কেমন চোট খাওয়া, আর অন্য চোখটা বেশ জ্বলজ্বল করছে। ওর চেহারাটাই কেমন যেন একটা বিভৎস, বিকৃত। লোকটা ভাঙা গলায় বলে, আমি চৌকিদার আছে। আমরা অবাক হয়ে চৌকিদারকে দেখছি। চৌকিদারও বুঝেছে, তার দিকে চেয়ে চমকে উঠেছি। লোকটা সেই ভীতচকিত ভাব কাটাবার জন্যই বলে, ভালুক আমাকে পাকড়েছিল। সেই ভালুককে हम भी खत्म করে দিয়েছিলাম, लेकिन वो भी ऐसा जख्मी করে দিল। বুঝলাম বনে এমন আরো বিকৃত চেহারার মানুষ আছে যারা কোনো পশুর সাথে লড়াই করে নিজেকে বাঁচিয়ে রেখেছে। আমি বলি, দরজাটা খোলো, এখানে কদিন থাকা যাবে তো? লোকটা ইতিউতি করছে। আমরা যে থাকতে চাইছি এখানে, সেটা যেন ওর ঠিক মনোপুত নয়। বলে, এখানে থাকবেন বাবু? এসব চৌকিদারকে কি করে হাতে আনতে হয় তা বন বাদরে ঘুরে ঘুরে জেনেছি। পকেট থেকে 10টা টাকার নোট বের করে ওর হাতে দিয়ে বলি, তালা হলো, কদিন তুমিও আমাদের খানা পাকাবে, সাথে খাবে। লোকটা টাকাটা ফতুয়ার পকেটে পুরে এবার নীরবে দরজার তালা খুলে। বেশ সুন্দর ঘর, মেঝেতে শার্টিং পাতা, ওদিকে দুটো খাট, বিছানাও রয়েছে, লাগোয়া বাথরুম বেশ ভালোই। তবে জল আনতে হয় নিচে ওই নদী থেকে। বাংলোয় খান চারেক ঘর। একটা ঘরেই খুলেছে সে আমাদের জন্য। ওদিকে ব্রিটিশ আমলের ফায়ারপ্লেস, চিমনি। দুটো জানলা খুলে দিতে ওদিকের ঘন জঙ্গলের দৃশ্য ভেসে ওঠে। সমীর বলে ওঠে, ঘরটা ভালোই। এর মধ্যে ড্রাইভার আমাদের মালপত্র সব নামিয়ে দিয়ে 30 কিলোমিটার বন পার হয়ে আবার শহরে ফিরে যায়। আমরা সভ্য জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে কদিন থাকবো এই বনের গভীরে। 7 দিন পরে ও ফিরে এসে আমাদের আবার নিয়ে যাবে। জীবটা চলে যেতে আমাদের মনে হয় আমরা যেন সত্যিই বনবাসেই নির্বাসিত হয়েছি। বনকলোনিও এখান থেকে অনেক দূরে। এখানে আমরা মাত্র দুজন। অবশ্যই চৌকিদারও আছে। ওর নাম সুখরাম। সে তার কাজ শুরু করে দিয়েছে। এর মধ্যেই বাঁকে দুদিকে দুটো বালতি ঝুলিয়ে ঝোড়া থেকে জল নিয়ে এসেছে। ওদিকেই একটা টিনের চালায় রান্নার জায়গা। সেখানে কাঠের উনুনে রান্নাও চাপিয়ে দিয়েছে। লোকটা কম কথা বলে, কিন্তু কাজটা ঠিকঠাকই করে। ক্লান্ত দেহ, তাই দুপুরে খাওয়ার পর বেশ ছোটখাটো ঘুম দিয়ে উঠেছি। তখন রোদের তেজও কমে গেছে। চারিদিকে উঁচু পাহাড়। বিকেল হতেই সূর্য পাহাড়ের আড়ালে ঢাকা পড়ে যায়, তাই বিকেল এখানে তাড়াতাড়ি ফুরিয়ে যায়। সন্ধ্যার ছায়া নামে বন পাহাড়ে। বাংলোয় বাগানের বাইরে ঠিক পাহাড়ের গায়ে একটা সুন্দর বসার জায়গাও আছে। কাঠের পাটাতন করা একটা ছোট বারান্দা মতো। নিচ থেকে গাছগুলোর মাথা পাহাড়ের কাছে এসে ঠেকেছে। সেখানে বসে আছি। বাতাসে ঘরে ফেরা পাখিদের কলরব শোনা যায়। সুখরাম কাজে বেশ নিপুণ। বিকেলের চাটা এখানেই এনে বলে, সবজি রাতের খাবার বানিয়ে রেখে যাব, খেয়ে নেবেন। আমাকে বস্তিতে ফিরতে হবে সন্ধ্যার পরে। অবাক হই, রাতে বাংলোয় থাকবে না? সুখরাম বলে, नहीं साहब, ঘর জানা হয়, ফির সুবহ মে চলে আসবো আমি। সমীর বলে, রাতে এখানে থাকো না তুমি?
না সাব, ঘর জানা হ্যায়। লোকটা তার মতামত জানিয়ে চলে গেল। আমি বলি, লোকটা ওইভাবে চলে গেল, কি ব্যাপার? সমীর বলে, তাহলে রাতে আমরা দুজনেই থাকবো এখানে, বুঝলি তো? কি বলিস? দুজনেই থাকবো? আমি বলি, থাকবো। আরে বাবা, এক ঘুমেই রাত কাবার হয়ে যাবে। কি করে রাত কাটলো টেরই পাবি না। তখন সন্ধ্যা নামছে। তারাগুলো মেঘমুক্ত আকাশের এখানে ওখানে জ্বলজ্বল করছে। স্তব্ধ বাতাসে নদীর কলকল শব্দ শোনা যায়। আর বাতাসের মহুয়ার সুবাস যেন মাতাল করে দেয়। সুখরাম তার রাতের খাবার পোঁটলা বেঁধে যাবার জন্য তৈরি। সে বলে, अब चली सब्जी, थोड़ा होशियार रहेगा, अभी अंदर जाइए, बाहर में हाथी भल्लुक भी आता है इधर उधर। সাবধান বাণী শুনিয়ে সে হনহন করে চলে গেল। সারা বাংলোয় আমরা দুটো প্রাণী, চারিদিকে অন্তহীন স্তব্ধতা। পাহাড়ের নিচে বনভূমি, বন কাঁপিয়ে শাঁখের আওয়াজের মতো শব্দ ভেসে যায়। আমরা এবার উঠে বাংলোয় আসি। বাইরে থাকা সত্যি নিরাপদ নয়। কে জানে ভাল্লুকই বা কখন এই মহুয়ার ফুল খেতে ছুটে আসে। হারিকেনের ম্লান আলো জ্বলছে। ঘরের ভিতর পুঞ্জ পুঞ্জ ছায়া আলোর আভাস। আমাদের চলমান ছায়াগুলোই যেন রহস্যময় হয়ে কি বিচিত্রই শিহরণ তোলে মনে। দুজনে পাশাপাশি বসে যেন কি অজানা একটা ভয়ে কথা বলতে ভুলে গেছি। মন থেকে সেই অহেতুক আতঙ্কের ভাবনা ছেড়ে ফেলার জন্য বলি, চল পেশেন্স খেলি, তাস বের কর। রাত তো সবে ৮টা। সমীর ব্যাগ থেকে তাস বের করে, কিন্তু খেলাতেও মন বসে না। স্তব্ধ বাংলোয় আমরা ছাড়াও যেন আর কারো অস্তিত্ব টের পাই। দরজা যেন শব্দ ওঠে, খট খট। ক্ষীণ চাঁদের আলোয় দেখা যায় জানলার বাইরে গাছগুলো। কে যেন ডাকছে। সমীর দরজা খুলতে যাবে, আমি বাধা দিই, দাঁড়া, কে এলো আগে দেখি। জানলা দিয়ে টর্চের আলো ফেলতে দেখা যায় একটা বড় সড়ো কালো লোমশ ভালুক বারান্দায় উঠে এসে পিছন দিয়ে দরজায় ধাক্কা মারছে। সমীরকে বলি, কাকে দরজা খুলে ঘরে আসতে দিচ্ছিলি? দেখ। ভালুকটা তখন দরজা ঠেলেই চলেছে নির্বিকার হয়ে। ওকে তাড়াতে হবে। একটা খবরের কাগজ পাকিয়ে আগুন ধরিয়ে বাইরের জানলা দিয়ে তার দিকে ছুড়ে দিতেই আগুন দেখে সে পালালো। সমীর বলে, কি সর্বনাশ হতো বলতো? তখন কিছুটা সাহস আমরা ফিরে পেয়েছি। রাতে খাবার পর দুজনে শুয়ে শুয়ে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছি। হেরিকেনটা তবু জেলে রেখেছি টিম টিম করে। রাত কত হবে জানি না, হঠাৎ ঘুম ভেঙে যায়। সন্ধ্যার পর আকাশে কখন মেঘ জমেছিল দেখিনি। রাতে সেই মেঘের গর্জন আর বিদ্যুতের ঝলকে ঘুম ভেঙে যায়। দুজনেই উঠে পড়েছি। দমকা হাওয়ায় জানালাটা খুলছে আর বন্ধ হচ্ছে। খোলা জানলা দিয়ে বিদ্যুতের আলোয় উদ্ভাসিত অরণ্য পর্বত যেন মোহময়ী হয়ে উঠেছে। সেই দৃশ্য দেখার জন্যই জানালার সামনেই এসেছি। ওদিকের বন্ধ ঘরে বেশ কয়েকটা জানালা ছিল। সেই ঘরটাই চেয়েছিলাম থাকার জন্য। সুখরাম ওই ঘরের চাবি খোলেনি। ওটা নাকি ভিআইপি রুম। জানলার সামনে দাঁড়িয়ে তাণ্ডব দেখছি। হঠাৎ ওপাশে বন্ধ করার দরজা সপাটে খুলে গেল। দেখি একজন লম্বা চওড়া লোক, পরনে দামি স্যুট, হাতে একটা ওয়াকিং স্টিক, মাথায় হ্যাট নিয়ে বারান্দায় বের হয়ে এদিকেই এগিয়ে আসছে। সমীর বলে, আর কেউ এসেছে নাকি? ভদ্রলোক এদেশি নয়, বিদেশি, তবে তার মুখ চোখ দেখলে কেমন আতঙ্ক বোধ হয়। চোখ দুটো যেন ঠেলে বের হয়ে আসছে। চলছে কেমন অস্বাভাবিক ভঙ্গিতে। জানলার কাছে এসেই দাঁড়ালো সে, দেখছে এদিকেই। এই সময় দমকা হাওয়ায় জানলাটা বন্ধ হয়ে যায়। আমিও লাফ দিয়ে ঘরে আসি। খোলা জানালাটা এবার ছিটকে খুলে যায়। ওদিকে বন্ধ দরজা হাওয়ার প্রচন্ড লাথিতে খুলে গেছে। বিদ্যুতের ঝলকে দেখতে পায় চোখের তারা দুটো যেন জ্বলছে লাল অঙ্গারের মতো।
আমাদের দিকে এগিয়ে আসছে, হাতের লাঠিটা শক্ত করে তুলে। সমীর ভয়ে খাটের নিচে, আর সাহেবের উদ্যত লাঠি পড়েছে বিছানায়। সমীর থাকলে ওর ঘাড়েই লাঠির আঘাত করত। এই আক্রমণে আমি হকচকিয়ে চিৎকার করি, কে আপনি? লোকটা এবার সমীরকে বের করে নিজের পকেট থেকে রিভলভার বের করতে সমীর নিমেষের মধ্যে খোলা দরজা দিয়ে বের হয়ে ঝড় বৃষ্টির মধ্যে দৌড়ালো। সাহেবও তার পিছু নিয়েছে। ওরা বের হতে আমি ভাবছি, সমীরকে কেন মারতে এলো লোকটা? বাইরে তখন চলেছে মেঘের গর্জন। সমীর কোথায় গেল জানিও না। হঠাৎ একটা দমকা হাওয়ায় জানলাটা খুলে গেল। বিদ্যুতের আলোয় দেখি ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে সেই মূর্তি, হাতে পিস্তল। এবার তার চোখে বিজয়ীর হাসি, গলার স্বরটা কেমন গম্ভীর আর ফ্যাঁসফ্যাঁসেও। আমার দিকে পিস্তল উঁচিয়ে বলে, একটার ব্যবস্থা করেছি, এবার তোমার পালা। সাহেব যে ভালো বাংলা জানে তা বোঝা গেল। আমি তখন ঘামছি। রাত দুপুরে নির্জন বাংলোয় কোন খুনির পাল্লায় পড়লাম রে বাবা, এ তো জানি না। সাহেব গর্জে ওঠে পিস্তল তুলে, কামান কামান, তোমার জন্য অন্য ব্যবস্থা করেছি, এখানে সব ব্যবস্থাই আছে। ওর কণ্ঠস্বরে যেন একটা কি শক্তি আছে। লোকটা এবার আমাকে নিয়ে বন্ধ দরজার কাছে আসে। তখনও ঝড়ের তাণ্ডব চলছে। বৃষ্টির ছাপটায় বারান্দা ভিজে গেছে। আমি বলির পাঁঠার মতন কাঁপতে কাঁপতে চলেছি। সাহেব আমাকে ওদিকের ঘরে এনেছে। জানি না কি করবে। ঘরের টেবিলটা মেঝের মাঝখানে। দেখি কড়িকাঠ থেকে একটা দড়ির ফাঁস ঝুলছে। ওটা ফাঁস নয়, যেন মৃত্যু ফাঁদ। সাহেব বলে, এবার টেবিলে উঠে গলায় ফাঁসটা পড়ো, আমি টেবিলটা সরিয়ে নেব। এইভাবে মরতে রাজি নই। এক পাশে ফাঁসের দড়ি, অন্যদিকে রিভলভারের বুলেট। মৃত্যুকে এত কাছ থেকে দেখব তো ভাবিনি। সমীরকেও শেষ করেছে, এবার আমাকেও শেষ করবে। আমি কিছু বলার চেষ্টা করি। সাহেব হেসে ওঠে, নো মার্সি, আমাকেও কেউ দয়া করেনি, আমিও করব না। ফিনিশ, কামান কামান। এবার সে শক্ত হাতে আমার গলাটা ধরে। ঠান্ডা বরফের মতো হাত, মাংস নেই, যেন হাড়ের সমষ্টি। ওর সংস্পর্শে সারা দেহ শিউরে ওঠে। আমাকে সে টেবিলে তুলেছে। চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসে। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। কাদের কোলাহলে আর ঠান্ডা জলের ঝাপটায় চোখ মেলে দেখি সামনে সমীর আর বেশ কয়েকজন লোক। সমীর বলে, কেমন আছিস এখন? আমি অপলক চেয়ে আছি ওর দিকে। তখন ভোরের আলো ফুটেছে, ঝড়ও থেমে গেছে। আমি জিজ্ঞাসা করি, সে খুনি সাহেবটা কোথায় রে? এবার এগিয়ে আসে এখানের রেঞ্জ অফিসার। বনবাংলো থাকতে এই সাহেবের ভূত বাংলোয় এসেছিলে তোমরা? অবাক হয়ে, সাহেব ভূত? অফিসার বলেন, এখানে সোনার খনির প্রজেক্ট নিয়ে এক সাহেব এসেছিলেন। তিনি এই বাংলো তৈরি করেন। তারপর প্রজেক্ট ফেল করায় দেউলিয়া হয়ে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেন। এখানে নাকি তার আত্মা ঝড় বৃষ্টির রাতে সজীব হয়ে ওঠে। এইভাবে আগেও এই বাংলোয় অনেকেই মারা গেছে। সমীরবাবু গিয়ে খবর দিতেই আমরা এসে দেখি আপনি টেবিলে অজ্ঞান হয়ে পড়ে আছেন। কি সর্বনাশ যে হতো কে জানে। সকালে আলো ফুটেছে, মেঘমুক্ত আকাশ, বৃষ্টির জলে সব মালিন্য মুছে গিয়ে শালপিয়ালের বনের সবুজের স্নিগ্ধতা। আমরা সেই ভূত বাংলো থেকে বেরিয়ে বন বাংলো এসে উঠলাম। গত রাতের দুঃস্বপ্নের কথা ভুলে এই অরণ্য পর্বতের চিরসবুজ রূপকে উপভোগ করার সুযোগ আর হারাতে চাই না। নমস্কার। গল্পটা কেমন লাগলো? গল্পটা ভালো লাগলে অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না।